দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের এবার যারা বোর্ডস দেবে মানে ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যে গদ্য, পদ্য, জাম্ব, চাঁদের পাহাড় যে সমস্ত প্রশ্ন রয়েছে তার কিছু বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আমি এই ভিডিওটি তৈরি করেছি। তার মানে এই ভিডিওতে সব ধরনের প্রশ্ন থাকবে, কবিতা থেকেও থাকবে, গদ্য থেকেও থাকবে, চাঁদের পাহাড়ও থাকবে, আবার জাম্বও থাকবে। সব মিলিয়ে মিশিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি। 3টি পর্বে বিভক্ত করে আমি এই ভিডিওগুলো আপলোড করব, মানে পরপর একই ধরনের 3টে ভিডিও দিব। এর আগেও আমি এই ধরনের ভিডিও আপলোড করেছি। তো চলো তাহলে প্রশ্নোত্তর পর্ব এখন শুরু করা যাক। প্রশ্ন দেখো, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কে এ কথা বলেছে? কাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? কবিতায় বাংলার রূপ বৈচিত্র্য বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি জীবনানন্দ দাশ বলেছেন এই কথা। 2 নাম্বার, নিজের জন্মভূমিকে উদ্দেশ্য করেই বলেছেন এই কথা। 3 নাম্বার, কবি আবার এই বাংলাতেই জন্মাতে চান। মানুষ হয়ে নাও জন্মাতে পারেন, হয়তো তিনি শঙ্খচিল, শালিক, ভোরের কাক ইত্যাদি হয়েও জন্ম নিতে পারেন। সেই প্রসঙ্গেই সুদর্শন বা এক ধরনের গুবরে পোকার কথাও তিনি বলেছেন। 4 নাম্বার দেখো, কবি বাংলায় কার্তিক মাসে যখন চারিদিক কুয়াশায় ঢেকে যায় তখনকার নবান্নের কথা বলেছেন। তিনি ছায়াঘন গাছ আর জলঙ্গি নদীর ঢেউয়ে ভেজা সবুজ বাংলার রূপ বর্ণনা করেছেন। রূপসার জলে ডিঙা বাওয়ার ছবি এঁকেছেন। বিন্নি ধানের খই আর কলমি শাকের গন্ধ ভরা পুকুরের কথাও কবিতায় লিখেছেন, যেখানে হাঁসেরা ভেসে বেড়ায়। সন্ধ্যার রাঙা মেঘ, লক্ষ্মী বেচা, সাদা বক বাদ যায়নি এদের কথাও। প্রশ্ন দেখো, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? কে বলেছেন? কার উদ্দেশ্যে বলেছেন? প্রসঙ্গ বিশ্লেষণ করো। কবিতাটির সারমর্ম লেখো। উত্তর দেখো, কবি মধুসূদন দত্ত নিজেই বিলাপের স্বরে বলেছেন এই কথা। 2 নাম্বার, কথাগুলো কবি বঙ্গভূমির উদ্দেশ্যে বলেছেন। 3 নাম্বার, পৃথিবীতে কেউ চিরস্থায়ী আয়ু নিয়ে আসে না, সকলেই এখানে নশ্বর, তাই অমরত্বের আশা করা দুরাশা। বিদেশেই হয়তো কবির মৃত্যু হতে পারে, হয়তো বঙ্গভূমিতে আর ফেরা নাও হতে পারে। এই বোধ থেকেই কবিকে বঙ্গভূমির প্রতি আরও বেশি করে অবনত ও বিনীত হয়ে এই কথা বলেছেন। তারপর 4 নাম্বার দেখো, কবি বঙ্গজননীর প্রতি তার বিনীত মিনতি জানিয়েছেন, মানে জানিয়ে বলেছেন বঙ্গজননী যেন কবিকে চিরকাল তার স্মৃতিতে অমলিন রাখেন। মানুষের দেহ নশ্বর, কিন্তু তার স্মৃতি অবিনশ্বর। প্রবাসে কবির নশ্বর দেহের বিনাশ ঘটলেও নিজের কীর্তির মধ্য দিয়ে তিনি অমরত্বের প্রার্থনা করেছেন। মানুষ যদি তার কাজকে স্মরণে রাখে তাহলে কবিও অমরত্ব লাভ করবেন। কবি বঙ্গজননীর কাছে প্রার্থনা করেছেন, যদি তিনি কৃপা করে তার দোষ ত্রুটিকে গুণ বলে ধরেন এবং তাকে অমরত্বের বর দান করেন, তবে তিনি বঙ্গমাতার কাছে চিরকৃতজ্ঞ থাকবেন। বঙ্গবাসীর জন্য তিনি এমন কাব্য রচনা করে যেতে চান যা সর্বকাল আনন্দ সুধা বর্ষণ করবে, আর এভাবেই তিনি বঙ্গবাসীর স্মৃতিতে অমর হয়ে থাকবেন। প্রশ্ন দেখো, দাও সেই তপবন পুণ্য ছায়া রাশি। কে উক্তিটি করেছে? কার উদ্দেশ্যে করেছে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। কবিতার সারমর্ম লেখো। উত্তর দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এই উক্তিটি করেছেন। নগর সভ্যতার উদ্দেশ্যে করেছেন।
নগরের ইট, কাঠ, কংক্রিটের জঙ্গলের মধ্যে কবির সকল কোমল মনোবৃত্তিগুলি হারিয়ে যেতে বসেছে। সেই কারণেই কবি অরণ্য ফিরে চাইছেন নগরের কাছে। অরণ্যে মানুষ তপস্যা করতে পারত, যে অরণ্যে শান্তি ছিল, যেখানে জগতের হৃস্পন্দন স্পর্শ করা যেত। কবি সেই প্রসঙ্গে লিখতে গিয়েই এই উক্তি করেছেন। তারপর 4 নাম্বার দেখো, কবি এই ইট কাঠ পাথরের নগর সভ্যতার কাছে প্রার্থনা করেছেন সেই অরণ্যময় প্রাচীন সভ্যতাকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই নিষ্ঠুর নগর সভ্যতা যে মানুষের সুকোমল মনোবৃত্তিগুলিকে গ্রাস করছে, সেই নগর সভ্যতার কাছে কবি ফেরত চেয়েছেন শান্ত তপবন, সেখানকার গ্লানিহীন জীবন, অতি সাধারণ জীবনযাত্রা এবং মহান ধর্মীয় তত্ত্বগুলি নিয়ে সহজ সরল গভীর আলোচনার সুযোগ। কবি পাথরের খাঁচার আড়ালে যে নিরাপদ জীবন, মহার্ঘ খাদ্য, সুদৃশ্য পোশাক, সুখ স্বাচ্ছন্দ্য, তা সব পরিত্যাগ করতে চাইছেন। সব বন্ধন ছিঁড়ে তিনি ফিরে পেতে চাইছেন স্বাধীনতা, মুক্ত আকাশে বিচরণের সুযোগ, আত্মশক্তির প্রত্যাবর্তন এবং অনন্ত জগতের হৃস্পন্দনের অনুভূতি। সে না পারে নিজেকে বুঝতে, না পারে আলভারেজকে বোঝাতে। সে কে? সে বোঝে না কেন? প্রসঙ্গ বিশ্লেষণ করো। শেষ পর্যন্ত তার কি হয়? উত্তর 1 নাম্বার দেখো, সে বলতে এখানে শঙ্করের কথা বলা হয়েছে। 2 নাম্বার, কারণ শঙ্কর একটা বিপদের আশঙ্কা করছিল, তার মনের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। তার মনে হচ্ছিল যে জায়গায় তারা তাঁবু ফেলেছে সেটা ভালো জায়গা নয়, কিন্তু কেন ভালো নয় সে তা নিজেই বুঝতে পারছিল না। 3 নাম্বার, শঙ্কর ও আলভারেজ যখন ওল্ডনীয় লেঙ্গাই পাহাড়ের শিখর দেশের সান্নিধ্য ত্যাগ করে আরও পশ্চিম ঘেঁষে চলতে চলতে তারা এমন একটা জায়গায় এসে পৌঁছলো যেখানে চারিদিকেই চুনাপাথর আর গ্রানাইটের ছোট বড় পাহাড় ও প্রত্যেক পাহাড়ের গায়ে নানা আকারের গুহা। জায়গাটার প্রাকৃতিক দৃশ্য রিক্টারভেল্টের সাধারণ দৃশ্যের থেকে আলাদা। শঙ্কর কেন যেন মনে হচ্ছিল এ জায়গাটা ভালো নয়। সে না পারছিল নিজে বুঝতে যে জায়গাটা কেন ভালো নয়, না পারছিল আলভারেজকে বোঝাতে। 4 নাম্বার দেখো, শেষ পর্যন্ত শঙ্কর আলভারেজকে হারায় কারণ বুনিপ আলভারেজকে আক্রমণ করে। ওই ছেলেকে সঙ্গে রেখে এখানে 7 দিন থাকতে হবে? কে বলেছে এ কথা? কেন বলেছে এ কথা? থাকার সমস্যাগুলি কি? থাকার পরিণতি কি হয়েছিল? উত্তর দেখো, কিডন্যাপার মাখন বলেছে এই কথা। 2 নাম্বার, কারণ আনন্দবাবু মুক্তিপণের না এনে নিশি ও মাখনকে আরও 7 দিনের জন্য জাম্বোকে তাদের কাছে রাখতে বলেছিলেন। 3 নাম্বার, জাম্বোর সঙ্গে থাকলে তারা পাগল হয়ে যাবে, কারণ জাম্বোর নানা রকম বিচিত্র দৌরাত্ম্যে তারা নাজেহাল। তারপর 4 নাম্বার দেখো, একসঙ্গে থাকতে গিয়ে নিশি ও মাখন জাম্বোর হাতে মার খেয়েছে, টর্চ, ইনহেলার সব নষ্ট করেছে, সারাক্ষণ হিন্দি ফিল্মের ডায়লগে তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রশ্ন দেখো, আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে ও বিস্ময়ে বলে উঠল আগ্নেয়গিরি। কেন বলল আগ্নেয়গিরি? কে আলভারেজ? প্রসঙ্গ বর্ণনা করো। এরপর আলভারেজের কি হয়? উত্তর দেখো, পাহাড়ের মাথায় আগ্নেয়লীলার বিস্তার 2-2.5 হাজার ফুট উচ্চতা পর্যন্ত দেখে এবং গন্ধকের উৎকট শ্বাসরোধকারী গন্ধ পেয়ে আলভারেজ শঙ্করকে বললেন যে এটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। 2 নম্বর দেখো, আলভারেজ একজন পর্তুগিজ অভিযাত্রী এবং ক্র্যাক শুটার। বেটে বেটে মোটা মোটা আঙ্গুল, দড়ির মতো শিরাবহুল হাত, তাম্রাভ দাড়ি, পাকা ভুরু জোড়ার নিচে ইস্পাতের মতো নীল
দীপ্তিশীল চোখ, বা বয়স প্রায় ৬২। তিনি আফ্রিকায় রত্নভাণ্ডারের সন্ধানে বেরিয়েছিলেন। তবে তিনি যে শুধু রত্নের সন্ধানী ছিলেন তাই নয়, বিপদের নেশায় পথে পথে ঘুরে বেড়ানোতেই ছিল তার আনন্দ। ৩ নাম্বার দেখো, বুলাওয়ে এবং সল্সবেরি থেকে ৪০০-৫০০ কিলোমিটার দূরে রিক্টার্স বেল্টের ২ পাহাড়ের মধ্যবর্তী এক উপত্যকায় শঙ্কর এবং আলভারেজ তাঁবু ফেলেছিল। মাঝরাতে তাদের মনে হলো ভূমিকম্প শুরু হয়েছে। বন্যজন্তুরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে। হঠাৎ যেন ৫০,০০০ বিজলি বাতি জ্বলে উঠল। বাইরে এসে তাদের নজরে পড়ল দূরের পাহাড়ের মাথায় অগ্নিলীলা শুরু হয়েছে। ৪ নাম্বার, এরপর আলভারেজ তাঁবুতে ঢুকে একটি নেকড়ে বাঘের ছানাকে দেখে তাকে আশ্রয় দিতে বলে, কিন্তু জ্বলন্ত পাথর আশেপাশে পড়তে দেখে ব্যস্ত সমস্ত হয়ে তারা তাঁবু গুটিয়ে পালাতে বলে। প্রশ্ন দেখো, হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। শঙ্কর কে? কেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরে? প্রসঙ্গ বিশ্লেষণ করো। শঙ্করের চরিত্র বিশ্লেষণ করো। উত্তর দেখো, শঙ্কর হলো চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক। ২ নম্বর, ঝোপের ধারে সিংহ আছে কিনা এই বিষয়টি ভেবে শঙ্করের ওই রকমটা মনে হয়েছিল। ৩ নাম্বার, শঙ্কর একটি অশ্বত্থর নিয়ে গাতিদার কুলিদের কাছে যাচ্ছিল। হঠাৎ অশ্বত্থরটি ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে। এই ভয়ের কারণ অনুধাবন করতে গিয়ে তার মনে হয় ঝোপের আড়ালে সিংহ আছে কিনা। সেই প্রসঙ্গেই এই উক্তিটি করা হয়েছে। ৪ নাম্বার দেখো, শঙ্কর অজ পাড়াগাঁয়ের ছেলে, FA পাস, বেকার, খেলাধুলায় তুখোর, ভাবুক, সৌন্দর্যপ্রিয়, ভূগোল এবং জ্যোতির্বিজ্ঞানে অনুসন্ধিৎসু। অভিযাত্রী হবার শখ, আফ্রিকায় এসেছে চাকরি নিয়ে। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কার কথা বলা হয়েছে? কাত্যায়নী কে? কোন প্রসঙ্গে বলা হয়েছে? কলহের সঙ্গে সমগ্র গল্পের সম্বন্ধ কি? উত্তর দেখো ১ নাম্বার, এখানে ভৈরবের স্ত্রী কাত্যায়নীর কথা বলা হয়েছে। কাত্যায়নী হলো ক্যানভাসার গল্পে ভৈরবের স্ত্রী। ৩ নাম্বার, কাত্যায়নীর একটি শৌখিন শাড়ি কেনার শখ, কিন্তু ভৈরব তাকে বোঝাতে চায় যে বাবুয়ানি জিনিসটা তার একেবারেই অপছন্দের এবং এইসব বিলাসের ফলেই দেশটা উচ্ছন্নে যাচ্ছে। এই প্রসঙ্গেই কলহ বাধে এবং এই প্রসঙ্গেই উক্ত উক্তিটি করা হয়েছে। তারপর দেখো ৪ নাম্বার, স্ত্রীর সঙ্গে কলহ করে ভৈরব বাড়ির বাইরে এসে হীরালালের মুখোমুখি হয়। হীরালাল তাকে একটি মাজন কিনতে বলে। ভৈরবের কাছে মাজনও একটি শৌখিন জিনিস। শুরু হয় বাদানুবাদ। এইভাবেই গল্পের সূত্রপাত। প্রশ্ন দেখো, গ্লানিহীন দিনগুলি সেই সন্ধ্যা স্নান। কে বলেছেন? কেন বলেছেন? কি প্রসঙ্গে বলেছেন? কবিতার সামগ্রিকতার নিরিখে এই বক্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর দেখো, কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলেছেন। ২ নাম্বার, বলেছেন কারণ ইট কাঠ পাথরের জগতে তিনি ক্লান্ত, তিনি বিপর্যস্ত, তাই অরণ্যের শান্তি খুঁজেছেন। ৩ নাম্বার, ইট কাঠ কংক্রিটের জীবনে কেবলই গ্লানি আর একাকিত্ব, তার থেকে মুক্তির প্রসঙ্গেই কবি অরণ্যের গ্লানিহীন শান্তি চেয়েছেন। ৪ নাম্বার দেখো, কবিতার মূল বিষয় নগর সভ্যতার কাছে অরণ্যময় জীবনের দাবি। এই দাবির মূল কারণ হল নাগরিক ক্লান্তি ও বিচ্ছিন্নতা। এই নগর সভ্যতা থেকে বেরিয়ে এসে কবি অরণ্যের শান্তি ও আত্মানুসন্ধানের সুযোগ ফিরে পেতে চেয়েছেন। দেখো, গায়ে হলুদ দেওয়া বিকেলে। কে বলেছে? কেন বলেছে? কি প্রসঙ্গে বলেছে? বাক্যটির তাৎপর্য বুঝিয়ে দাও সমগ্র কবিতার নিরিখে।
উত্তর দেখো, 1 নাম্বার, কবি সুভাষ মুখোপাধ্যায় এই কথা বলেছেন। 2 নাম্বার, যে হরবোলা ছেলেটি কোকিল ডাকতো, যুদ্ধে উন্মত্ততায় সে হারিয়ে গেছে, তাই কবি এ কথা বলেছেন। 3 নাম্বার, যুদ্ধের পটভূমিকায় পাল্টে গেছে, হারিয়ে গেছে অনেক কিছুই, তবু বসন্ত এসেছে রুক্ষতার মধ্যেও, এই প্রসঙ্গেই কবি একথা বলেছেন। 4 নাম্বার দেখো, কবিতায় বলতে চাওয়া হচ্ছে বসন্তের আগমনের জন্য যে ফুলের আবশ্যিকতা আছে এরকম নয়, আজ কাঠখোট্টা গাছেও কচি পাতা বেরিয়েছে, রোমান্টিসিজম হারিয়ে গেছে, এমন একজন কালো মেয়ের গায়ে প্রজাপতি এসে বসেছে, তাতেই বোঝা যায় বসন্ত চলে এসেছে। বসন্তের আগমন অপ্রতিরোধ্য, এটাই কবির মত। প্রশ্ন দেখো, দিব্যি বিনি পুঁজির ব্যবসা ফাঁদা হয়েছে, কে বলেছেন, কার সম্পর্কে বলেছেন, কোন প্রসঙ্গে বলেছেন, গল্পের পরিণতি কি হয়েছিল? উত্তর দেখো, শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্পের কথক এই উক্তিটি করেছে। 2 নাম্বার দেখো, রাস্তার পাশে পড়ে থাকা পাথরটিকে নিয়ে যিনি দেবতা বানিয়ে সেবায়ত সেজে অর্থ উপার্জন করছিলেন, তাকেই এই কথাটা বলেছেন কথক। 3 নাম্বার দেখো, কথক একদিন রাস্তার পাশের আধপোতা একটা পাথরকে তুলে রাস্তার একধারে ফেলে দিয়েছিলেন। পরে হঠাৎ একদিন দেখেন পাথরটাকে অশ্বত্থতলায় শিবলিঙ্গের মতো করে পুঁতে ত্রিলোকেশ্বর নামে পূজা আরম্ভ হয়েছে এবং ভক্তদের সমাগমও হয়েছে এবং যথেষ্ট অর্থাগমও হচ্ছে। এ হেন পরিস্থিতিতে বক্তা একই সঙ্গে বিরক্ত ও বিস্মিত হয়ে উক্ত কথাটি বলেছিলেন। 4 নাম্বার দেখো, কথক প্রথম দিকে এই ত্রিলোকেশ্বরের অবিশ্বাসী থাকলেও শেষে বসন্তের হাত থেকে মুক্তিলাভের জন্য তারই শরণাপন্ন হয়েছিলেন।